দ্রাব্যতার গুণফলের যে ম্যাথগুলো বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফলের অদক্ষেপের ম্যাথ। তো এখন আমরা অদক্ষেপের ম্যাথ সলিউশন করব। তোমাদের পরীক্ষাতে কিন্তু অদক্ষেপের ম্যাথই সবচেয়ে বেশি আসে। তো অদক্ষেপের ম্যাথে তোমাদেরকে কোন কথাগুলো মাথায় রাখতে হবে, কোন বিষয়গুলো মাথায় রেখে তোমার অঙ্কগুলো করতে হবে, এখন আমি কিন্তু সবকিছুই বলে দেব। তাহলে একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে যে পদক্ষেপের ম্যাথ করতে গেলে আমাদের কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হয়। তার মধ্যে তোমরা মাথায় রাখবে যে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কেআইপি, আরেকটা হচ্ছে কেএসপি। এই দুইটা জিনিস আমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। সেটা হচ্ছে কেআইপি হচ্ছে দ্রাব্যতার কে, তাহলে লক্ষ্য করো এখানে কেআইপি হচ্ছে আয়নিক গুণফল আর কেএসপি হচ্ছে দ্রাব্যতার গুণফল। এখন কথা হচ্ছে যে অদক্ষেপের ম্যাথ যখন তোমাকে দেবে তখন এই কেএসপির মানটা দেওয়া থাকে, মাথায় রাখবা। এই কেএসপির মানটা পরীক্ষাতে তোমাকে দিয়ে দেওয়া হবে। তোমাকে বের করতে হবে হচ্ছে কেআইপির মান। কেআইপির মান বের করে এই কেএসপির সাথে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে তোমাকে ডিসিশন নিতে হবে অদক্ষেপ পড়বে কি পড়বে না। তো এখন তুমি কিভাবে ডিসিশন নিবা? আমি তোমাকে কেআইপি আর কেএসপির বিষয়ে দুটা কথা বলি। সেটা হচ্ছে যে এই কেএসপিটাকে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা না, কিন্তু এই কেআইপিটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা। কেমন? যেমন ধরো যে ধরো একটা ক্লাসরুমে 100 জন স্টুডেন্ট বসতে পারে। তার মানে ওই ক্লাসরুমে যে 100 জন স্টুডেন্ট বসতে পারে, অর্থাৎ এটা হচ্ছে ধরো ওই ক্লাসরুমের সিট সংখ্যা। আর এই সিট সংখ্যা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা না, অর্থাৎ এই সিট সংখ্যার সাথে তুমি এই কেএসপি কে কম্পেয়ার করবা, অর্থাৎ এটা চেঞ্জ করা যাবে না। এখন কথা হচ্ছে কেআইপি কে তুমি কম্পেয়ার করবা হচ্ছে ছাত্রছাত্রীদের সাথে, অর্থাৎ কোনোদিন ছাত্রছাত্রী বেশি উপস্থিত হতে পারে, কোনোদিন ছাত্রছাত্রী কম উপস্থিত হতে পারে। এখন কথা হচ্ছে যে তাইলে এখানে চেঞ্জ হবে কিন্তু ছাত্রছাত্রী, কিন্তু তোমার সিট সংখ্যা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে মনে রাখবা এই কেআইপি চেঞ্জ হতে পারে কিন্তু কেএসপি কখনোই চেঞ্জ হবে না। এখন ধরে নাও যে তোমার 100টা যদি সিট থাকে, এখন ছাত্র যদি 100 জনই উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যতজন ছাত্র ধারণ করতে পারে ওই ক্লাসরুম, ঠিক ততজন ছাত্রই কিন্তু উপস্থিত আছে। এক্ষেত্রে ছাত্র দ্বারা ওই ক্লাসরুমটা কিন্তু সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এরকম কেস যদি ঘটে, অর্থাৎ এই কেএসপি আর এই কেআইপি যদি সমান হয়ে যায়, তাহলে মনে রাখবা যে এই দ্রবণটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলবো, অর্থাৎ দ্রবণটা হবে সম্পৃক্ত। এটা মাথায় রাখবো আমরা, অর্থাৎ কেএসপি আর কেআইপি যদি সমান হয়ে যায় তাহলে দ্রবণটা কিন্তু সম্পৃক্ত হবে। ঠিক আছে? আবার ধরো এরকম ঘটনা ঘটলো যে তোমার ক্লাসরুমে তো 100টা সিট আছে, ছাত্র আসছে ধরো 95 জন, অর্থাৎ 5টা সিট কিন্তু ফাঁকা থাকবে, ছাত্রছাত্রী বসতে পারবে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কেএসপি কিন্তু বেশি, অর্থাৎ কিন্তু কেআইপি কিন্তু কম। তাহলে এরকম ঘটনা যখন ঘটবে, অর্থাৎ কেআইপির চেয়ে যখন কেএসপি বেশি হবে, তখন ওই দ্রবণটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ, এটা আমরা মাথায় রাখবো। সেটাকে আমরা কিন্তু বলবো হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এরপরে ধরে নাও যে আমার 100টা সিট আছে, কিন্তু আমার ছাত্র উপস্থিত হয়েছে ধরো 110 জন। তাহলে এই 10টা ছাত্র কিন্তু সিট পাবে না, তাদেরকে কিন্তু সিট বিহীন ভাবে বসতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই কেসটা কিন্তু হবে এই কেএসপির মান অপেক্ষায় কিন্তু এখন কেআইপির মানটা বড় হবে। তাহলে এই যে কেএসপি অপেক্ষায় কেআইপি বড়, এইটা হলে তখন মনে রাখবা আমার একটা দ্রবণ যা ধারণ করতে পারে তার সাথে কিন্তু কেআইপির মানটা বড় হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে তুমি কিন্তু যেমন ওই যে 10 জন ছাত্র বেশি হয়েছে, এই ছাত্রদেরকে কিন্তু তুমি স্থান দিতে পারবা না। ফলে কি ঘটবে? এই ছাত্ররা কিন্তু জায়গা পাবে না। তো এই 10 জন ছাত্রকে কিন্তু আমরা বলবো অদক্ষেপ, বা এরাই কিন্তু অদক্ষেপ হবে। তাহলে অদক্ষেপ হওয়ার শর্ত হচ্ছে এটা যদি কেস 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটা হচ্ছে কিন্তু 3 হবে। অর্থাৎ অদক্ষেপ পড়বে কি পড়বে না সেটা ডিপেন্ড করবে এই কেস 3 এর উপর। অর্থাৎ যখনই কেএসপির মানটা, অর্থাৎ দ্রাব্যতার গুণফলের মানটা আয়নিক গুণফলের মান অপেক্ষায় কি হবে? কম হবে, তখন আমাদের অদক্ষেপ পড়ে। এটা আমরা মাথায় রাখবো, তখন আমাদের অদক্ষেপ পড়ে।
এটা মাথায় রাখবো। তো এই তিনটা কেস তুমি মাথায় রাখলে অদক্ষেপের ম্যাথ কিন্তু করতে পারবা। এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে যে দ্রবণ কখন সম্পৃক্ত, দ্রবণ কখন অসম্পৃক্ত, অদক্ষেপ কখন পড়বে কি পড়বে না, এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে অদক্ষেপের ম্যাথ করতে গেলে। তাহলে চলো আমরা অদক্ষেপের একটা ম্যাথ করে ফেলি। তাহলে লক্ষ্য করো, দ্রাব্যতার গুণফলের আমরা অদক্ষেপের ম্যাথটা এখন সলিউশন করব। তাই 1 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, দেখো 300 ml 0.5 m পটাশিয়াম সালফেট দ্রবণের সাথে 200 ml 0.3 m ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণ মেশানো হলো। পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল এত হলে দ্রবণে অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো তোমাদেরকে আমি বলে দিই, এখন দেখো এই পটাশিয়াম ক্লোরাইডে কিন্তু দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা তোমার কেআইপি বের করতে পারি, এখন প্রশ্ন হচ্ছে কার কেআইপি বের করব, এটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। যার কেএসপি দেওয়া থাকবে তার কেআইপি বের করব। তাহলে এখানে কেএসপি কার দেওয়া আছে, দেখো আমাদের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের। তাহলে এই পটাশিয়াম ক্লোরাইডের তোমার কিন্তু কেআইপি বের করতে হবে। এই কেআইপি বের করে আমরা কেএসপি এর সাথে কি করব, কম্পেয়ার করব, করে আমরা দেখব অদক্ষেপ পড়ে কি পড়ে না। তো এখন কথা হচ্ছে, দেখো আমাদের কিন্তু এখানে এই পটাশিয়াম ক্লোরাইডের, অর্থাৎ এই পটাশিয়াম ক্লোরাইডে যদি আমাকে কেআইপি বের করতে হয়, তাহলে আমাকে এখানে পটাশিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা এবং ক্লোরাইড মাইনাস আয়নের ঘনমাত্রা কিন্তু জানা লাগবে। কিন্তু দেখো এই অঙ্কে কোথাও আমার পটাশিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়নের ঘনমাত্রা দেওয়া নেই। এখন কি করতে হবে, এই পটাশিয়াম সালফেট যৌগের কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে, আবার ম্যাগনেসিয়াম ক্লোরাইডেরও কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে। এই পটাশিয়াম সালফেটের দ্রবণ ব্যবহার করে এখান থেকে আমাকে পটাশিয়ামের ঘনমাত্রা বের করতে হবে এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা ব্যবহার করে আমাকে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করতে হবে, করে তারপর আমাকে পটাশিয়াম ক্লোরাইডের কেআইপি বের করতে হবে, করে কম্পেয়ার করতে হবে। এখন আমরা দেখো কিভাবে পটাশিয়াম সালফেট থেকে পটাশিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা বের করব এবং কিভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করব, একটু লক্ষ্য করি। তাহলে লক্ষ্য করো 1 নাম্বার কোশ্চেনের সলিউশন। তো এখন আমরা প্রথমে পটাশিয়াম সালফেটের থেকে পটাশিয়াম প্লাস আয়নের ঘনমাত্রাটা বের করব। এই কারণে আমরা ফার্স্টে লিখে নেব পটাশিয়াম সালফেট যৌগের ক্ষেত্রে। তাহলে লক্ষ্য করো এই যে 300 ml এটা হচ্ছে পটাশিয়াম সালফেট যৌগের প্রাথমিক আয়তন। তাহলে এখানে প্রাথমিক আয়তনটা দেওয়া আছে এবং প্রাথমিক আয়তনটাকে আমরা প্রকাশ করব V1 দ্বারা। তাহলে প্রাথমিক আয়তন V1 সমান দেওয়া আছে 300 ml, লিখে ফেলবো। এরপরে দেখো পটাশিয়াম সালফেটের আদি ঘনমাত্রা দেওয়া আছে 0.5 m, এটাকে আমরা লিখবো S1 দ্বারা। এটা দেওয়া আছে 0.5 m। এখন এই পটাশিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই দুইটা যৌগকে যখন আমরা মেশাবো তখন কিন্তু মিশ্রণের আয়তন হবে, কিন্তু দেখো এটা ছিল 300 ml আর এটা ছিল 200 ml, দুইটা মেশালে আমাদের টোটাল আয়তন দাঁড়াবে, অর্থাৎ V2টাকে আমরা প্রকাশ করব মিশ্রণের আয়তন, আর এটা হবে 300 প্লাস 200 ml। তাহলে টোটাল দেখো এখান থেকে আমরা পাবো 500 ml। এখন কথা হচ্ছে যে দেখো আর মিশ্রণের আয়তন কত, আমি যখন এটা মিশালাম, মেশানোর পর মিশ্রণে যে আমি যখন এগুলো মিশ্রিত করব তখন মিশ্রণের ঘনমাত্রা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর মিশ্রণের ঘনমাত্রা কত সেটা কিন্তু আমি জানি না। আমি ধরে নিলাম মিশ্রণের ঘনমাত্রা হচ্ছে S2, এই S2 = what। আর এই দ্রাব্যতার গুণফলের অদক্ষেপের ম্যাথ করতে গেলে তোমরা একটা সূত্র মনে রাখবে, সেই সূত্রটা আমি একটু বলে দিচ্ছি। এই সূত্রটা হচ্ছে, এই সূত্রটা মনে রাখবা, সেটা হচ্ছে V1 S1 = V2 S2। এই সূত্রটা মাথায় রাখবা, এই সূত্রটা অ্যাপ্লাই করা হয় যেখানে V1টাকে বলা হয় মেশানোর আগে কোন একটা যৌগের আদি ভলিউম বা আয়তন, আর S1টাকে বলা হয় কোন একটা যৌগ মেশানোর আগে, মানে দ্রবণে মেশানোর আগে তার ঘনমাত্রা। V2টা হচ্ছে মেশানোর পর, অর্থাৎ মিশ্রণের টোটাল আয়তন। S2টা হচ্ছে মেশানোর পর আমার চূড়ান্ত যে ঘনমাত্রাটা হবে সেটার মান। এখন এখান থেকে আমরা S2টা ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে দেখো উই নো
আমরা কিন্তু জানি যে S1 V1 ইজ ইকুয়াল টু S2 V2। তাহলে এখান থেকে দেখো আমরা খুব সহজে S2টা বের করতে পারি। S2 সমান S1 V1 ভাগ হচ্ছে V2। তাহলে একটু লক্ষ্য করো, আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। S1 ছিল হচ্ছে আমাদের 0.5, বসিয়ে দাও। V1 ছিল হচ্ছে আমাদের 300, বসিয়ে দাও। আর V2 ছিল আমাদের হচ্ছে 500। এই তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে S2 এর মানটা খুব সহজেই পেয়ে যাব। তাহলে দেখো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা S2 পাবো 0.3 m। এখন আমার কাছে কথা হচ্ছে এই 0.3 m এটা কিন্তু আমাদের পটাশিয়াম, মানে পটাশিয়ামের ঘনমাত্রা কিন্তু না, এটা মাথায় রাখতে হবে। অনেকে আমরা মনে করি যে হ্যাঁ পটাশিয়ামের ঘনমাত্রা আমরা বের করে ফেলছি। আসলে এই যে তুমি 0.3 m বের করলা, এটা কিন্তু পটাশিয়ামের ঘনমাত্রা না, এটা হচ্ছে মিশ্রণে পটাশিয়াম সালফেট যৌগের ঘনমাত্রা। এই পটাশিয়াম সালফেট থেকে এখন পটাশিয়ামের ঘনমাত্রাটা কিভাবে বের করে একটু লক্ষ্য করো। তাহলে লক্ষ্য করো, এই পটাশিয়াম সালফেট যখন ভেঙে যাবে তখন দেখো পটাশিয়াম প্লাস এবং সালফেট 2- তৈরি হয়। এই দেখো এখানে পটাশিয়াম কিন্তু 2 আছে, তাই আমরা 2 দিব। তাহলে এটা যদি S হয় তাহলে এটা হবে 2S, এটা কিন্তু S হবে। তাহলে আমরা বলতে পারি অতএব পটাশিয়াম প্লাস আয়নের কনসেন্ট্রেশন সমান 2 গুণ 0.3, তাহলে ইজ ইকুয়াল টু দেখো 0.6 m। তাহলে অ্যাকচুয়ালি মিশ্রণে পটাশিয়াম প্লাস আয়নের কনসেন্ট্রেশন অথবা ঘনমাত্রাটা হবে 0.6 m। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কিভাবে পটাশিয়াম প্লাস আয়নের ঘনমাত্রাটা বের করা হয়। ঠিক অনুরূপভাবে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিনের ঘনমাত্রাটাও বের করব। তাহলে লক্ষ্য করো এখানে আমরা ঠিক আগের মতোই ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগের ক্ষেত্রে, তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগের ক্ষেত্রে আমরা যদি বলি আদি আয়তন V1 দেখো দেওয়া আছে 200 ml, তাহলে এখানে বসিয়ে দেব 200 ml। আদি ঘনমাত্রা S1 আমাদের দেওয়া আছে হচ্ছে 0.3 m, তাহলে বসিয়ে দেব 0.3 m। এরপরে দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার মিশ্রণে ঘনমাত্রা আমি জানি না, S2 সমান হোয়াট, এটা বের করব। আর মিশ্রণে আয়তন V2 হবে 200 + 300 ml। এরপরে দেখো আমরা ঠিক একইভাবে ওই সূত্রটা অ্যাপ্লাই করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো উই নো V1 S1 is equal to V2 S2, তাহলে implies that S2 সমান V1 S1 ভাগ V2। তাহলে দেখো এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। তাহলে V1 সমান ছিল দেখো আমাদের 200, S1 ছিল আমাদের হচ্ছে 0.3, আর V2 আমাদের ছিল হচ্ছে 500। তাহলে দেখো এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করে S2টা বের করে ফেলি। S2 পাবো 0.12 এত m, তাহলে এটা আমরা S2 পেয়ে গেলাম। এই S2টা কিন্তু আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগের মিশ্রণে ঘনমাত্রা, কিন্তু আমাদের এখান থেকে কিন্তু লাগবে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে দেখো ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা কিভাবে বের করা যায়। তো এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগটা যখন ভেঙে যাবে তখন এখান থেকে ম্যাগনেসিয়াম 2+ এবং ক্লোরাইড - আয়ন তৈরি হবে। ক্লোরিন 2টা আছে, তাই এখানে আমরা 2 দিব। তাহলে এখন দেখো এটার ঘনমাত্রা যদি 0.12 m হয় তাহলে এটাও 0.12 m হবে, কিন্তু এই ক্লোরিন কিন্তু 2 মোল আছে। তাহলে এখানে আমরা ক্লোরাইড - আয়নের ঘনমাত্রা বের করতে গেলে আমরা এখানে কি করব, 2 গুণ 0.12 গুণ করব ইজ ইকুয়াল টু 0.24 m। তো এটাই হচ্ছে ক্লোরাইড - আয়নের ঘনমাত্রা। এখন দেখো আমাদের পটাশিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড - আয়নের ঘনমাত্রা আমরা বের করে ফেলেছি। এই দুটো জিনিস বের করে ফেললে এখন অঙ্ক কিন্তু আমাদের পানির মতো সহজ। এখন আমরা কি করব, পটাশিয়াম ক্লোরাইডের KIP বের করব। কেন? কারণ এই পটাশিয়াম ক্লোরাইডেরই কিন্তু আমাদের KSP দেওয়া আছে। তাহলে এখন দেখো এই পটাশিয়াম ক্লোরাইড যখন ভেঙে যাবে তখন পটাশিয়াম প্লাস এবং ক্লোরাইড - আয়ন তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি KIP সমান পটাশিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড - আয়ন, বসিয়ে দাও।
এবার দেখো পটাশিয়াম প্লাস আয়নের ঘনমাত্রাটা আমরা জানতাম, সেটা ছিল 0.6 গুণ 0.24। এখন দেখো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসে 0.144। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1.44 গুণ 10⁻²। তাহলে এটাই ছিল কিন্তু দেখো আমাদের কেআইপি। এখন আমাদের কাজ হচ্ছে এই কেআইপির মানটাকে এই কেএসপির মানের সাথে কম্পেয়ার করা। এই যে এই কেএসপি মানের সাথে কম্পেয়ার করা। এখন দেখো এখানে কেআইপি আছে 1.44 গুণ 10⁻², আর কেএসপির মান ছিল 1.5 গুণ 10⁻6। এই মানটা কিন্তু অনেক ছোট একটা মান, তাহলে এখানে আর এই মানটা কিন্তু অনেক বড় মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু কেআইপি বড় কার চেয়ে বলো তো, কেএসপির চেয়ে। তো দেখো আমি কিন্তু তোমাদের শর্ত লিখে দিয়েছিলাম যে কেআইপি যখন কেএসপির চেয়ে বড় হয় তখন কিন্তু অধক্ষেপ পড়ে। তাহলে এই অঙ্কে কিন্তু তুমি অধক্ষেপ পাবা, কারণ কেআইপির মানটা কেএসপির চাইতে বড়, এই কারণে। আমার মনে হয় এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে খেয়াল করো, আমরা আরেকটা ম্যাথ প্রবলেম সলিউশন করব, ম্যাথ প্রবলেম 2। দেখো এখানে বলা হয়েছে 25°C তাপমাত্রায় বেরিয়াম সালফেট যৌগের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে কেএসপি এর মান দেওয়া আছে। এত হলে এই তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত? তো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই টাইপের অঙ্ক বোর্ড পরীক্ষায় কিন্তু অনেক আসে। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে এই প্রশ্নগুলা তোমার পরীক্ষায় আসলে তুমি সলিউশন করতে পারবে। তা আমরা দেখব প্রথমে বিশুদ্ধ পানিতে এই বেরিয়াম সালফেট যৌগের দ্রাব্যতাটা কত সেটা ফার্স্টে আমরা বের করব। এখন কথা হচ্ছে দেখো, তাহলে একটু খেয়াল করো, আমি যখন এই বেরিয়াম সালফেটকে পানিতে দিব, ধরো এটা হচ্ছে আমাদের একটা পাত্র, এই পাত্রের ভেতরে ধরো পানি আছে। এখন এই পানির ভেতরে তুমি ধরো এই বেরিয়াম সালফেটকে দিচ্ছ, তাহলে পানিতে যখন আমরা বেরিয়াম সালফেট যোগ করব তখন এই বেরিয়াম সালফেট কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ এটা দ্রবীভূত হয়ে যাবে। তাহলে ভেঙে গেলে তখন এর অবস্থা কিন্তু এরকম হবে। দেখো বেরিয়াম সালফেট এটা ভেঙে বেরিয়াম 2+ এবং সালফেট 2- আয়নে পরিণত হবে। এখন একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা যদি ধরে নিই যে এই বেরিয়াম সালফেটের যদি দ্রাব্যতা আমরা এস ধরে নিই, তাহলে এটাও কিন্তু এস হবে, এটাও কিন্তু এস হবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি বেরিয়াম 2+ আয়ন এর কনসেন্ট্রেশন হচ্ছে এস, এবং সালফেট 2- আয়ন এর কনসেন্ট্রেশন কিন্তু হবে এস। তো এখন কথা হচ্ছে আমরা বলতে পারি কেএসপি দ্রাব্যতার গুণফল সমান বেরিয়াম 2+, আর এখানে হবে সালফেট 2-। এখন একটু খেয়াল করো, এই বেরিয়ামের জায়গায় কিন্তু আমরা লিখবো এস, এখানেও কিন্তু লিখবো এস। এখন এই কেএসপির মানটা কিন্তু দেওয়া আছে, কেএসপির মানটা এই দেখো 1.1 গুণ 10⁻10 = s²। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এস বের করলে হবে 1.1 গুণ 10⁻10। দেখো এসটা আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, 1.05 গুণ 10⁻5 মোল পার লিটার। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এস এর মান, অর্থাৎ যখন বিশুদ্ধ পানিতে তুমি এই বেরিয়াম সালফেট দিবা তখন তার দ্রাব্যতা হবে 1.05 গুণ 10⁻5 মোল পার লিটার। তা আমার মনে হয় ক নাম্বার প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। এরপরে খ নাম্বার কোশ্চেনটা খেয়াল করো। খ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, এখানে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখো 0.1 m বেরিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা নির্ণয় করো। তো প্রথম প্রশ্নটা কিন্তু ছিল আমাদের বিশুদ্ধ পানিতে, কিন্তু আমাদের কিন্তু এখন পানি না, বিষয়টা হচ্ছে যে 0.1 m বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে, অর্থাৎ পানির ভেতরে কিন্তু আমার বেরিয়াম ক্লোরাইড অলরেডি মিশ্রিত আছে। এই কথাটার মানে হচ্ছে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে ধরো আমার এটা একটা পাত্র, এখন এই পাত্রের ভেতরে তুমি এই বেরিয়াম ক্লোরাইডের একটা সলিউশন তৈরি করছো, একটা দ্রবণ তৈরি করছো। এখন এই দ্রবণের ভেতরে কিন্তু তোমাকে এখন বেরিয়াম সালফেট যোগ করতে হবে।
এই কারণে কি ঘটবে দেখো, এর আগের অঙ্কটা ছিল কিন্তু বিশুদ্ধ পানিতে, কিন্তু এখন বেরিয়াম ক্লোরাইড অলরেডি এই দ্রবণে আছে। এই থাকার কারণে দেখো তুমি যে যৌগটা এই জলীয় দ্রবণে মিশ্রিত করতেছো, সেই জলীয় দ্রবণে কিন্তু অলরেডি বেরিয়াম কিন্তু উপস্থিত আছে। আবার দেখো এখানে এই যৌগেও কিন্তু বেরিয়াম আছে। এইটা থাকার কারণে সময়ায়ন একটা প্রভাব হয়, অর্থাৎ এখানে সময়ায়ন প্রভাব ঘটবে, আর সময়ায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায়, অর্থাৎ পদার্থ কিন্তু কম দ্রবীভূত হয়। তাই আমরা আগে বিশুদ্ধ পানিতে যে দ্রাব্যতাটা বের করেছিলাম এস এর মান, সেক্ষেত্রে এখানে যদি আমরা আবার দ্রাব্যতা বের করি, অর্থাৎ বেরিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে বেরিয়াম সালফেটের যদি দ্রাব্যতা বের করি, কিছুটা মান কম আসবে, আর এটা ঘটে মূলত সম আয়ন প্রভাবের কারণে। তাহলে একটু লক্ষ্য করো, এখন আমরা কিন্তু জানি যে এই বেরিয়াম সালফেট যখন ভেঙে যাবে তখন কিন্তু এখান থেকে তৈরি হয় বেরিয়াম 2+ আয়ন, এবং এখান থেকে তৈরি হবে সালফেট 2- আয়ন। এখন তুমি দেখো এই যৌগে কিন্তু অলরেডি বেরিয়াম আছে, তাহলে এই এরা কিন্তু অলরেডি ভেঙে অবস্থায় আছে, অর্থাৎ এই বেরিয়াম ক্লোরাইড এরা যখন ভাঙে তখন এখান থেকেও তুমি কিন্তু বেরিয়াম 2+ আয়ন পাবা এবং ক্লোরাইড 2- আয়ন পাবা, ক্লোরাইড মাইনাস আয়নটা পাবা। তো এখন কথা হচ্ছে দেখো, এই যে বেরিয়াম প্লাস, এখন এর ঘনমাত্রা যদি এস হয়, আর অলরেডি দেখো এখানে 0.1 এম বেরিয়াম ক্লোরাইড, তার মানে বলতে পারি এটার ঘনমাত্রা যদি 0.1 এম হয়, তাহলে এটার ঘনমাত্রা কিন্তু 0.1 এম, আর এখানে হবে 2 গুণ 0.1 এম। তাহলে এখন আমি যদি বলি আমার এই বেরিয়াম 2+ আয়ন এর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাটা কত, তাহলে দেখো এইটা যদি এস হয়, ধরো এটাও এস এটাও এস, তাহলে এখন আমি কি করব, এই এস এর সাথে এক্সটা কিন্তু আমাকে 0.1 এম যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ এখান থেকে আমি এক্সট্রা 0.1 এমটা কিন্তু পাচ্ছি। আর এখানে দেখো সালফেটের ক্ষেত্রে আমরা বলতে পারি সালফেট 2-, এটার ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে পাবো, এটা কিন্তু আমাদের অলরেডি এস ছিল, এটা এস, কারণ এখানে কিন্তু সালফেট কিন্তু এখানে নেই, এখানে ছিল ক্লোরাইড মাইনাস আয়ন। তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব সহজে এখন কেএসপি বের করতে পারি, আর আমরা জানি কেএসপি সমান বেরিয়াম 2+ আয়ন এর কনসেন্ট্রেশন, আর এখানে কিন্তু আমাদের যাবে সালফেট 2- আয়ন এর কনসেন্ট্রেশন। তো এখন একটু লক্ষ্য করো, আমি এখানে কি করব, আমি এখানে কিন্তু কেএসপির মানটা জানি, সেই কেএসপির মানটা ছিল 1.1 গুণ 10⁻⁻10, আর এই বেরিয়াম প্লাসের জায়গায় এখন কিন্তু আমাকে লিখতে হবে এস প্লাস 0.1, আর সালফেট হচ্ছে এস, এটা হচ্ছে কাহিনী। এখন এক্ষেত্রে আমাদের এস এর মানটা বের করতে হবে, একটু লক্ষ্য করো। তাহলে লক্ষ্য করো, এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটা করি, দেখো ইমপ্লাইজ দ্যাট 1.1 গুণ 10⁻⁻10, তো এখান থেকে দেখো আমরা পাবো, এখানে এই এস দিয়ে এটারে গুণ করবো, এখান থেকে পাবো এস স্কোয়ার প্লাস 0.1 এস। তো এখন এই যে এস স্কোয়ার, এই মানটাকে কিন্তু আমরা নেগলেক্ট করি, কারণ এই মানটা অতি ক্ষুদ্র অঙ্ক। মানে এই অঙ্কের আবার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে উচ্চ ঘাতগুলা হিসাব করা হয় না, এগুলোকে বাদ দেওয়া হয়। তাহলে বাদ দিলে এখান থেকে আমরা পাবো 0.1 এস, এটা সমান 1.1 গুণ 10⁻⁻10। তো এখন দেখো এখান থেকে আমরা এস এর মানটা হিসাব করে ফেলবো, 1.1 গুণ 10⁻⁻10 ভাগ কিন্তু 0.1। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা এস এর মানটা পাবো, এস সমান আসবে আমাদের 1.1 গুণ 10⁻⁹ এত মোল পার লিটার। লক্ষ্য করো, এখান থেকে আমরা দ্রাব্যতা পেলাম, এস এর মান হচ্ছে 1.1 গুণ 10⁻⁹ মোল পার লিটার। কিন্তু যখন এটা কিন্তু ছিল আমাদের বেরিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা, কিন্তু যখন বিশুদ্ধ পানিতে আমরা দ্রাব্যতা বের করেছিলাম, তখন কিন্তু অ্যান্সারটা ছিল, দেখো এস এর মানটা তখন ছিল 1.05 গুণ 10⁻⁵। এখন দেখো এই মানটা এটার চেয়ে কিন্তু অনেক বড়, তার মানে বিশুদ্ধ পানিতে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা কিন্তু বেশি ছিল, আর যখন বেরিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা কিন্তু দেখো অনেক কিন্তু হ্রাস পেয়েছে, অর্থাৎ দ্রাব্যতা কিন্তু কমে গেছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায়, এটা মাথায় রাখবা। তো আমার মনে হয় তোমরা দ্রাব্যতার গুণফল বা অদক্ষেপের ম্যাথগুলা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই প্রশ্নগুলা বোর্ড পরীক্ষায় খুবই আসে,
এটা আসলে ফান্ডামেন্টাল বেসিক জিনিসগুলো আমি আলোচনা করছি, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সবগুলো সলিউশন করতে পারবে।